Assalamu alaikum, sir. And warm wishes to join in this class in cold winter morning. Can you hear me? Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. Okay. Today's title is biological control of insects. Before going these main topics, we'll try to know this IPM, insect pest management. Then name of the pest management techniques. Then we'll go this our main topics, biological control. Show our to screen IPM, a pest management system that in the context of the associated environment and the population dynamics of the pest yet species utilizes all suitable techniques and methods in a compatible manner as possible and maintains the pest population at level below the causing economic injury. That's the definition by dividend and FAO. FAO. That means in earlier class I already told you in all the pest management system in the context to associate of environment and population dynamics of the pest species to utilizes suitable techniques and method as a compatible manner. মোদ্দা কথা হচ্ছে পেস্ট ম্যানেজমেন্টের এটা একটা সিস্টেম যে সিস্টেমটা পরিবেশের উপর তো এবং পেস্ট স্পেসিসের উপর নির্ভর করে, যেগুলাকে আমরা আমাদের যেগুলা দিয়ে যেই মেথড ইউজ করে ওকে ইকোনমিক ইনজুরি তোমার নিচে যাবে রাখা অল টেকনিক ব্যবহার করে একটা পেস্ট স্পেসিসকে ইকোনমিক ইনজুরি লেভেলে নিচে রাখাটাই যে হচ্ছে আইপিএম। তাহলে আমরা একটু এখন দেখি যে টেকনিক গুলো আছে কি। তোমরা লেভেল 3 তে উঠছো, এখানে আমরা 8-9টা টেকনিক তোমাদের শেখাবো। এটার মধ্যে প্রথম হচ্ছে মেকানিক্যাল কন্ট্রোল, দেন ফিজিক্যাল কন্ট্রোল, দেন কালচারাল কন্ট্রোল, দেন biological control, then plant resistant, then legal control, তারপর আমরা লাস্টলি আসবো আইপিএম কেমিক্যাল। এই যে এক একটা টেকনিক, এই টেকনিক গুলা একটা বা একাধিক টেকনিক একসাথে ইউজ করে কোনো পেস্ট স্পেসিসকে তার পরিবেশের সাপেক্ষে আমরা যদি ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে রাখতে পারি, তাহলে এই কাজটাই হচ্ছে আইপিএম, ইনসেক্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তাহলে আমার আজকের টপিকস হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ ইনসেক্টস। বায়োলজিক্যাল কন্ট্রোল, তাহলে এই জিনিসটা কি আমরা একটু এখন তোমার দেখবো আসলে কখন থেকে এই জিনিসটা আরম্ভ হয়েছে এবং কি। তাহলে যদি প্রথমে আসি ডেফিনেশন পড়ে, ডেফিনেশন ইউজ অফ প্যারাসিটয়েড, প্রিডেটর, প্যারাসাইট, প্যাথোজেন্স, অ্যান্টাগনিস্টিক to suppress the pest populations to lower densities by reducing their fecundity to increasing their mortality rate or both. এই ক্লাসটা কিন্তু যারা এই যে এগ্রিকালচারে আছো ভালো করে শুনতে হবে, করতে হবে, তাহলে কিন্তু এই টার্ম অনেকগুলা বুঝবা না। তাহলে কি হলো,
প্যারাসিটয়েড, প্রিডেটর, প্যারাসাইট, প্যাথোজেন্স অথবা অ্যান্টাগোনাস্টিক ইউজ করে কোনো পেস্ট পপুলেশনকে লোয়ার ডেন্সিটিতে রাখা বাই কি দেয়ার reducing their fecundity to increasing their mortality rate or both. ওকে, তাহলে ইউজ অফ প্যারাসিটয়েড এই টার্মটা কি নিউ তোমাদের কাছে? প্যারাসিটয়েড কি জানো তোমরা? এই কথা বলো না কেন, জানো? কি? হ্যাঁ, জানি না স্যার। জানি না, এক কথায় রাখো, মানে আমি পরে এই টার্মগুলো তোমাদের পড়াবো। কিল দা হোস্ট, হ্যাঁ, হু কিল দা হোস্ট মানে হচ্ছে, একটা এক্সাম্পল দেই। ধরো অনেক জামাই আছে না, জামাই শ্বশুর বাড়ি এসে ওই শ্বশুরকে বিষ খাওয়ায় মারা ফেলতেছে, আছে না এরকম? তাহলে সেই জামাইটা হচ্ছে শ্বশুরের জন্য প্যারাসিট। মানে আমাদের অনেকগুলাতে ইনসেক্ট আছে, যেই ইনসেক্ট গুলা অন্য ইনসেক্টের উপর বাস করে অন্য ইনসেক্টকে তোমার মেরে ফেলে, হোস্ট ইনসেক্টকে সে মেরে ফেলতে পারবে, এইটাকে আমরা বলি প্যারাসিটয়েড। আর প্রিডেটর হচ্ছে টু কিল এন্ড ইট, সে প্রথমে তার যে ইনসেক্টটাকে মারবে এবং পরে সে ওটাকে মানে খাবে, এটাকে আমরা বলি প্রিডেটর। প্যারাসাইট হচ্ছে টু লিক দেয়ার হোস্ট বাট ডোন্ট কিল দেম, মানে এটা অন্যের উপরে করবে, বাস করবে, অন্যের কাছ থেকে পুষ্টি উপাদান নিয়ে সে চলবে, কিন্তু হোস্টকে মারতে পারবে না, এটা হচ্ছে প্যারাসাইটস। প্যাথোজেন্স কি? প্যাথোজেন্স হচ্ছে টু মাস্ট বি শো প্যাথোজেনেসিটি। এই প্যাথোজেনেসিটি কি জিনিস এটা তোমরা প্যাথোলজিতে পড়বা, প্ল্যান প্যাথোলজি আছে না, আমরা এক কথাই বলতে পারি প্যাথোজেনেসিটি হচ্ছে টু to ability the kill or suppress the one pathogen to another, এটা হচ্ছে প্যাথোজেনিসিটি। অ্যান্টাগোনাস্টিক or আমরা আরেক কথায় বলতে পারতেছি কম্পিটিটরস। এই অ্যান্টাগোনাস্টিকটা হচ্ছে জাস্ট লাইক প্যারাসাইটস। হ্যাঁ, তাহলে আমরা কোনগুলাকে বলি অ্যান্টাগোনাস্টিক? যেমন ডডার প্ল্যান্ট আছে না, চিনো? ঝর্ণলতা। জি স্যার চিনি। একটা গাছের উপরে সে বাস করে, ওই গাছটা থেকে সমস্ত নিউট্রিয়েন্ট সে তোমার খেয়ে ফেলে, খাওয়ার পরে ওই গাছটাকে লাস্টলি সে মানে একদম উইক দেয় করে, যে পরবর্তীতে আর কোনো ফুল ফল উৎপাদনে তোমাদের সক্ষম হয় না। এই জিনিসগুলোকে আমরা বলি অ্যান্টাগোনাস্টিক। তাহলে আমি এক কথায় প্যারাসিটয়েড, প্রিডেটর, প্যারাসাইট, প্যাথোজেন এন্ড অ্যান্টাগোনিস্ট। তাহলে মোদ্দা কথা আসি, বায়োলজিক্যাল কন্ট্রোলের ডেফিনেশনটা হচ্ছে এই কয়েকটা জিনিস আমরা ইউজ করে যদি কোনো পেস্ট পপুলেশনকে লোয়ার ডেন্সিটিতে রাখতে পারি, তাহলে এই জিনিসটাই আমাদের হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। বায়ো মানে এগুলো অল আর লাইফ থিংস। হ্যাঁ, বায়ো মানে এগুলো হচ্ছে সব লাইফ। তাহলে এই কয়টা ইউজ করে আমরা যদি কোনো পেস্ট পপুলেশনকে লোয়ার ডেন্সিটিতে রাখা যায় বাই ওই তোমার রিডিউসিং দেয়ার ফেকান্ডিটি অর ইনক্রিজিং দেয়ার মর্টালিটি রেট অর বোথ, এই দুইটা মেকানিজম। মানে ওদের জন্মহার কমায় দেওয়া অথবা মৃত্যু হার
বাড়াই দেওয়া, এই জিনিস দুটা করলেই যেটা হবে এইটাকে আমরা বলতেছি বায়োলজিক্যাল কন্ট্রোল অফ দ্য ইনসেক্ট। তাহলে যদি কেউ করে ফাইবা বলো বা অন্য কোথাও যে তোমার প্যারাসিটয়েড কি, বিটার কি, প্যারাসাইট কি, প্যাথোজেন্স কি, অ্যান্টাগনিস্ট কি, আমি আশা করি যে তোমরা বলতে পারবা। নেক্সট আরেকটা আসি, আসলে এটা কি, আরেকটা সংজ্ঞা। এটা বায়োলজিক্যাল কন্ট্রোল ইজ এ পপুলেশন লেভেল প্রসেস in which one species of population lower the number of another species of by mechanism such as predation, parasitism, pathogenicity or competition। ওই যে আগে তোমার বলছি, এগুলা বায়োলজিক্যাল কন্ট্রোল হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসে একটা স্পিসিস আর একটা স্পিসিস কে তোমার রাখে, নিচে রাখে, কার দ্বারা? প্রিডেশন মানে তোমার ওই যে প্রিডেটর, এই যে প্যারাসাইটিজম মানে ওই তোমার প্যারাসিটয়েড, প্যাথোজেনিসিটি এই প্যাথোজেন, তোমার এই যে কম্পিটিশন মানে হচ্ছে অ্যান্টাগনিস্ট। তাহলে এই দুইটা সংজ্ঞা একটু মনে রাখতে হবে। তাহলে এখন এইখানে একটা চার্ট দেখো, আমি তোমাদের প্রশ্ন করছি হোয়াট আর নট দ্য বায়োলজিক্যাল কন্ট্রোল টু এজেন্ট। এখানে কোনটা বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট নয় এটা বলতে হবে। তোমরা কি পাচ্ছ, দেখতে পাচ্ছ আমার স্লাইডটা? জি স্যার। বলো দেখি। আমি কিন্তু সংজ্ঞাই তোমার বলে দিছি যে বায়োলজিক্যাল কন্ট্রোল টু এজেন্ট কোনগুলো তাহলে নয়। আমি ওখানে পাঁচটার নাম তোমার বলে দিছি না, একদম স্পেসিফিক ভাবে। এখানে আগে বলো যে তোমার কোনটা হয়। এক নাম্বারটা স্যার। প্রথমটা হয়, এক নাম্বারটা। এক নম্বর হয়। আর ফেরোমন তো হওয়ার কথা না স্যার, হরমোন। স্যার 5 নাম্বারটা হওয়ার কথা। হ্যাঁ, 1 নম্বর 5 নম্বর। 5 নম্বর। হ্যাঁ, আর আর এই দুটাই তো স্যার শুধু। হ্যাঁ, এই দুটাই শুধু। কারণ তুমি যে আমরা যে সংজ্ঞাটা একটু আগে শিখে আসলাম, এই সংজ্ঞায় কিন্তু এই দুইটায় পড়ে, আর বাকিগুলা পড়ে না। হ্যাঁ, কিন্তু এই যেমন ফেরোমন, বায়ো পেস্টিসাইড, এই যে আইজিআর পেস্টিসাইড, রেসিস্ট্যান্ট প্ল্যান্ট, বিটি টক্সিন, এগুলা কিন্তু আমরা সবগুলাই পড়বো। এগুলার কখন কোথায় হবে, ইউজ হবে, আমরা সবকিছুই এই লেভেলে জানবো। আচ্ছা, আইজিআর কি? এখন হ্যাঁ, আইজিআর কি? এটা ইনসেক্ট গ্রোথ রেগুলেটর। হ্যাঁ, ইনসেক্ট গ্রোথ রেগুলেটর মানে হচ্ছে তোমার বৃদ্ধিটাকে ওই যে করে, নিয়ন্ত্রণ করে। বাজারে অনেক ধরনের আর্টিফিশিয়াল আর সিনথেটিক আছে, আইজিআর আছে। এই যে আইজিআর গুলা যদি তুমি মাঠে বা ওই ইনসেক্টের গায়ে যে স্প্রে করো তাহলে ভালো কাজ করে। তাহলে আমরা এখন আসি হিস্ট্রি কি, আসলে কখন থেকে এই বায়োলজিক্যাল কন্ট্রোল চালু হয়েছে। 300 বিসির পূর্বে, অনেক দিন আগের কথা, 300 বিসির পূর্বে ফার্স্ট ইউজ অফ অ্যান্ট টু কন্ট্রোল the pest of citrus and date in China and Yemen. China and এই যেমন তোমার সাইট্রাসের পেস্ট কে কন্ট্রোল করার জন্য ইউজ হইছে করা, এন্ড এটা যে হইছে কোথায়? চায়নায়। আর ইয়েমেনে হইছে তোমার এন্ড ইউজ করা হইছে ওই তোমার যে খেজুরের পেস্ট কন্ট্রোলের জন্য। তারপরে হচ্ছে ফার্স্ট প্রপোজাল লেখছে কে? কার্ল লিনিয়াস 1752 সালে। দেন 1873 সালে এই যে তোমার ড্রাইগোফাস ফাইলোক্সেরার একটা যে হয়েছে। তারপরে
ডারউইন সাহেব যে কিছু তোমার ইয়ে করছে কাজ, সিরফিড ফ্লাই এন্ড দিস বিটিল, দিস কক্সিনিলি। তারপরে বায়োলজিক্যাল কন্ট্রোলের আসলে আসল ইউজ কখন থেকে তো আরম্ভ হয়েছে, এটা একটা বলি তোমাদের ঘটনা বলি থাকবে। এই যে ইনসেক্টটা, এটা কি নাম? তোমরা এতদিন আসলে লেডিবার্ড বিটল স্যার। এটা হচ্ছে লেডিবার্ড বিটল। আর এই যে সাদা যে ইনসেক্টটার নাম হচ্ছে কটনি কুশন যে স্কেল। হ্যাঁ, এটা একটা কটনের মানে স্কেল ইনসেক্ট। তাহলে বায়োলজিক্যাল কন্ট্রোলের প্রথম তোমার এই যে সাকসেসফুল ঘটনাটা হচ্ছে 1868 সালে ক্যালিফোর্নিয়ায় এই কটনি কুশন যে স্কেলটা আছে এর যে আক্রমণ হয়েছে, কিন্তু এর আক্রমণটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। তাহলে পরে সায়েন্টিস্টরা কি দেখলো, এই কটনি কুশন যে স্কেল কোথায় আছে, পরে তারা খুঁজে পাইলো অস্ট্রেলিয়ায় যে আছে। কিন্তু অস্ট্রেলিয়ার কটন ফিল্ডে আবার এই কটনি কুশন যে স্কেল তোমার মেজর পেস্ট না, ওখানে মাইনর পেস্টে হয়ে আছে। তাহলে হাউ তারা ওখানে দেখতে পাইলো এই লেডিবার্ড বিটল গুলা এই কটনি কুশন যে স্কেল গুলাকে ধরে ধরে খাচ্ছে, ফলে তাদের পেস্ট তোমার আছে মানে কমে আছে। এরা কি করলো, এই এই কটনি কুশন যে স্কেলটাকে আমেরিকাতে নিয়ে গেল, তোমার এইখানে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যেয়ে ওরা ল্যাবে রেয়ারিং করে মাঠে দিল ছেড়ে। মাঠে দেওয়ার ফলে ওই পেস্ট গুলোকে ঠিক অস্ট্রেলিয়ার মতোই যে ওরা ধরে ধরে খেয়ে খেয়ে তোমার করলো, মানে কন্ট্রোল করলো। তাহলে কত সালে, এই 1888 সালে এই তোমার কোভেল একজন সায়েন্টিস্ট ওই অস্ট্রেলিয়া গিয়ে ডেটা আনছে। এটা কি নাম? এই ইনসেক্টটার নাম হচ্ছে এই যে ক্রিটোসেটাম আইসেরিয়া, আর এই লেডিবার্ডটার নাম হচ্ছে ওই তোমার রোডোলিয়া কার্ডিনালিস। বুঝতে পারছো আমার কথা? স্যার কুশন কি? এটা মানে একটা আবরণ, বাইরের একটা আবরণ। এই যে আমরা যখন বসি যে, আরে বাবা কি নাম, সোফায় একটা থাকে না কুশন, হ্যাঁ, ওর ভিতরে একটা বালিশ থাকে আর তার উপরে একটা আবরণ আছে না, এইটা আর কি, এইটার নামটাই যে এরকম। এটা হচ্ছে প্রথম সাকসেসফুল একটা ঘটনা। নেক্সট একটা হচ্ছে আরেকটা ঘটনা হচ্ছে সাইট্রাস মাইনারের উপরে। তোমরা যদি আমাদের ক্যাম্পাসে বলো, বাড়িতে বলো, এই লেবু গাছের পাতা দেখো যে এরকম তোমার এই দেখবা, মানে একটা ইনসেক্ট আছে যে মাইন করে করে খায়। এই মাইন করে খেয়ে সে ফুল পাতাটাকে তোমার করে দেয়, নষ্ট করে দেয়। ফলে ওই সাইট্রাস গাছটা প্রথম বছরে কোনো ফুল ফল যে আসবে না, পরের বছর মারা যাবে সে। তাহলে এর একটা বায়োলজিক্যাল কন্ট্রোল তোমার ওয়াপস দ্বারা হয়। সেই ওয়াপসটা মানে প্যারাসিটয়েডটা কে পাইছে, মার্জুরি হয়ে সায়েন্টিস্ট, উনি এটাকে নিয়ে গেছে তোমার ওই যে ফ্লোরিডাতে, এই তোমার থেকে নিয়ে গেছে, থাইল্যান্ড থেকে। এই থাইল্যান্ড থেকে নিয়ে গিয়ে ফ্লোরিডায় ওটা রেয়ারিং করে যখন মাঠে ছাড়ছে, ছাড়ার ফলে ওই সাইট্রাস লিফ মাইনার কিন্তু তখন ফ্লোরিডায় কন্ট্রোল হয়েছে। এটা ভেরি রিসেন্ট, দিস মিনস 1993 to 5 এর কি তোমার প্যারাসাইটিজম রেট মানে অনেক ক্ষেত্রে প্রায় 99%। এই দুইটা ঘটনা যে হচ্ছে তোমার, আমরা যদি কখনো জিজ্ঞাসা করি বা লিখতে বলি যে একটা সাকসেসফুল তোমার বলো, ঘটনা বলো, তাহলে এগুলা বলতে হবে। তাহলে
আমরা এখন আমাদের কাছে প্রশ্ন আসছে, why pest control is needed, কেন দরকার? এর প্রথম যে প্রশ্নটা হচ্ছে তার উত্তরে, টু ফিড দ্য এক্সপ্যান্ডিং পপুলেশন। কেন? ধরো আমাদের বাংলাদেশের কথাই তুমি করো, যে স্বাধীনতার সময় যে আমাদের লোক ছিল 7 কোটি, আজকে লোক 20 কোটি। আমরা যদি পেস্টকে কন্ট্রোল না করে যদি ফসল উৎপাদন বাড়ানো না যেত, তাহলে কিন্তু সেই স্বাধীনতার পরের 7 কোটি লোকও কিন্তু অনেক লোক না খেয়ে গিয়েছে, মারা গেছে। আজকে কিন্তু কোনো লোক না খেয়ে যায় না মারা। কেন যায় না? যে আমাদের এই ফুড প্রোডাকশন রেট এটা হচ্ছে হাই। এই হাইটা কেন হয়েছে? যে আমাদের মাঠে এবং এই যে স্টোরেজে যে পরিমাণ ফসল নষ্ট হয়, ওই পরিমাণ ফসলের আমরা যদি 50% উদ্ধার করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই ফুড গুলো রাখতে পারবো না। হ্যাঁ, অনেক ফুড হবে। তো এই বর্ধিত জনসংখ্যার খাদ্য ঘাটতি মেটানোর জন্য প্রথম কাজটাই যে হচ্ছে পেস্ট কন্ট্রোল করা। একটা এক্সাম্পল দেই আমি। বাংলাদেশের 16 থেকে 20% ধানের ফলন হয় কম, অনেক ক্ষেত্রে শূন্য হয়ে যায় শুধু রাইস পেস্টের কারণে। রাইস পেস্ট আছে না, ধানের ইনসেক্ট পেস্ট, এর জন্য 16 থেকে 20 অনেক ক্ষেত্রে শূন্য যে হয়ে যায়। তাহলে আমরা যদি এই 16 থেকে 20% কে যদি অর্ধেকও পারি করতে 8%, তাহলে যেই ফসল বাড়বে আমাদের, এতে আমার বর্ধিত জনসংখ্যার যে খাদ্য ঘাটতি এটা অনেকাংশেই ফিল আপ হবে। এই এক্সপ্যান্ডিং পপুলেশনের খাদ্য ঘাটতির জন্য আমাদের পেস্ট কন্ট্রোল দরকার। নেক্সট আমরা আসবো আরেকটা হচ্ছে যে হাই প্রোডাকশন পার হেক্টর ইজ নিডেড। মানে হচ্ছে কি, আমার প্রতি হেক্টর অথবা একর জমিতে আমার হাই প্রোডাকশন দরকার। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল তোমার দিয়েছে, মাদাগাস্কারের একটা উদাহরণ। অ্যামাজন রেইন ফরেস্টের তোমার ওই যে ফ্র্যাগমেন্ট, এখানে এক একটা সেগমেন্ট 1 থেকে 100 যে হেক্টর, একটা জাস্ট ফর টু এক্সাম্পল। যে আমরা যদি যে এখানেই তোমার কাজ চাই করা অনেকাংশে হবে। এটা বাদে তুমি আমার বাংলাদেশেই আসো না কেন, বাংলাদেশে আমাদের যে ল্যান্ডটা আছে, আমরা যদি প্রতি হেক্টরে উৎপাদন বাড়াতে চাই, এই উৎপাদন বাড়ানোর জন্য আমার প্রথম কাজটাই হচ্ছে রোগ আর পোকাকে তোমার কন্ট্রোল হবে করতে। তুমি যতই হাই ইল্ডিং ভ্যারাইটি দাও, তোমার যদি ইনসেক্ট পেস্ট কন্ট্রোল না হয়, কোনো লাভ নেই। হ্যাঁ, এইটা গেল 2 নম্বর। তাহলে এই মানুষ, এই যে আমরা যখনই তোমার প্রোডাকশন বাড়াতে গেলাম, এই প্রোডাকশন বাড়াতে গিয়া আমরা কি করছি, পেস্টকে কন্ট্রোল করছি। হ্যাঁ, এই পেস্টকে কন্ট্রোল করার ফলে পেস্ট কন্ট্রোল মানে তোমার হইছে কেমনে, এমনিতে হয়নি, আমরা ইউজ করছি যে কিছু সিনথেটিক পেস্টিসাইড। এই সিনথেটিক পেস্টিসাইড গুলা জানা গেল যে আসলে এই জিনিসগুলা ভালো না। হ্যাঁ, এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড ইফেক্ট আছে। তাহলে মানুষ কখন জানতে পারলো যে আসলে এই পেস্টিসাইডের অনেক ধরনের প্রবলেম আছে? এটা হচ্ছে একটা বই যার নাম এই যে তোমার সাইলেন্ট স্প্রিং, মানে কে লিখছে, এক আমেরিকান মহিলা 1962 সালে, যার নাম র্যাকেল তোমার গার্সন।
র্যাকেল কার্সন। এই মহিলার এই বই যখন তোমার পাবলিশ হওয়ার পরে সারা বিশ্বের লোক আসলে জানতে পারলো যে প্রবলেম অফ পেস্টিসাইড কি, কেন, কখন যে হচ্ছে, কত দিন হচ্ছে। তারপর আমরা বলি বাংলাদেশে অর্গানো ক্লোরিন, এটা কিন্তু আন্তর্জাতিক বলো বাংলাদেশে বলো অলরেডি ব্যান্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কেন হয়েছে? যে এগুলার রেসিডুয়াল টু ইফেক্ট অনেক হাই এবং এর ক্রনিক টক্সিসিটিটাও হচ্ছে খুব বেশি। এই জন্যই একটা বলি, এই যে ডিডিটি, এই ডিডিটিটার হাফ লাইফ হচ্ছে প্রায় 30 বছর। মানে একবার যদি তুমি ওইটা ওই যে স্প্রে করো, এক অণু ডিডিটি ভেঙে হাফ অণু তৈরি হতে প্রায় 30 বছর লাগে। তাহলে এই ডিডিটি কিন্তু যে আমাদের বাংলাদেশে এখনো চলে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা এগুলা ইউজ করে থাকি। এই যেমন স্পেশালি শুটকি তোমার প্রিজার্ভেশনের জন্য এটাতে প্রচুর পরিমাণে তোমার ইউজ হয় করা। এই 62 সালে আমরা তোমার জানতে পারলাম পেস্টিসাইডের তোমার যে প্রবলেম, এই প্রবলেম জানার পরেই কিন্তু আমাদের অ্যাওয়ারনেস আসছে টু ফাইন্ড দ্য অল্টারনেটিভ মেথড। হ্যাঁ, এই পেস্টিসাইডের অল্টারনেটিভ মেথডটাই যে হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ ইনসেক্ট। আমরা একে যদি বায়োলজিক্যালি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমার পেস্টিসাইডের দরকার নাই। আমরা এই জিনিসগুলো যে আস্তে আস্তে এই যে আসবো। এখন আছে দেখো একটা পেস্টিসাইডের প্রোডাকশন, এখানে অনেক আগের থেকে 1940 থেকে মানে একটা আছে ডাটা আছে। এই দেখো ইয়ার বাই ইয়ার ইজ ইনক্রিজিং। আচ্ছা, তাহলে কি যে হলো, আমরা যখন পেস্টিসাইড ইউজ করা যে আরম্ভ করলাম তখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পেস্টিসাইড দিচ্ছি আমি, কিন্তু আমার কোনো কাজ যে হচ্ছে না, মানে কন্ট্রোল ফেলিওর হচ্ছে। তাহলে কেন কন্ট্রোল ফেলিওর হয়? এটা হোয়াই পেস্টিসাইডাল টু অ্যাপ্লিকেশন ইন ফেলিওর, এটা তোমার প্রশ্ন। হোয়াই পেস্টিসাইডাল টু অ্যাপ্লিকেশন ইজ ফেলিওর। তাহলে এর তো উত্তর হচ্ছে, প্রথম যে কারণটা হচ্ছে পেস্ট রিসার্জেন্স। তাহলে এই কি রিসার্জেন্সটা কি, বাংলা কি রিসার্জেন্স কি বলতে পারবা? হ্যাঁ স্যার। এই কেউ নাই, মানে মুসলমান নাই? আছে মুসলমান? নামে আছে, নামেও নাই। তাহলে তোমরা কি নামে আছে? হ্যাঁ, কি নাম তোমার? আর আর যে কথা কয় না, বাজারে গেছে নাকি কেউ? বলো কি এই রিসার্জেন্স এর অর্থ কি? পুনরুত্থান স্যার। পুনরুত্থান, গুড। এই আমরা এক সময় মরে যাব না, মরে যাব, তারপরে একটা বাঁশি বাজবে, সেই বাঁশির আওয়াজে সবকিছু ধ্বংস হয়ে যাবে, লাস্ট বাঁশির ফুতে আমরা আবার সবাই তোমার হব, পুনরুত্থান হব। হ্যাঁ, এরকম তো ইনসেক্ট আমরা যখন পেস্টিসাইড দেই মাঠে, এই পেস্টের একটা এই তোমার যে ঘটনা ঘটে। কি ঘটনা? একটা ধরো পেস্ট আছে, এই পেস্টটার একটা আমি বলি তো এক্সাম্পল বলি, ন্যাচারাল এনিমি আছে। ধরো আমার একটা গাছ আছে, যেই গাছটার নাম হচ্ছে সিমের গাছ। দেখছো সিমের গাছ? জি স্যার। না তো অনেকেই আবার মানে ভাবতেছে এটা আবার কেমন সিমের গাছ। এই সিমের গাছে একটা ইনসেক্ট হয় অ্যাফিড, যার বাংলা নাম হচ্ছে জাপ পোকা।
তো এই জাপ পোকাটাকে তোমার লেডিবার্ড বিটিল ধরে ধরে খায়, ধরে ধরে খায়, খেয়ে কিন্তু ওই ওই পেস্টটাকে তোমার সে করে মানে ওই যে কন্ট্রোল করে। আমরা যখন বাড়িতে সিমের চাষ করি, বাড়িতে কিন্তু কেউই কোনো ধরনের পেস্টিসাইড ইউজ করে না। ফলে ওটা ওই জাপ পোকাটাকে ওই তোমার লেডি বিটিলে নেয়, কন্ট্রোল দেয় করে, ফলে এমনি হয়েছে। কিন্তু আমরা যখন বাণিজ্যিক আকারে বিনের চাষ করি তখন ওই যে স্প্রে হয়। তাহলে এখন হচ্ছে আমরা যখন মাঠে পেস্টিসাইড অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার সময় মাঠে পেস্ট থাকে, প্রত্যেকটা পেস্টের অ্যাগনিস্টে তার ন্যাচারাল এই এনিমি থাকে। এই ন্যাচারাল এনিমির মধ্যে আছে কি প্রিডেটর, প্যারাসিটয়েড, প্যারাসাইট, এই যে এগুলো থাকে, তারপরে তোমার প্যাথোজেন, এই অল গুলাকে আমরা বলি ন্যাচারাল ওই এনিমি। তাহলে আমরা যদি ধরো পেস্টিসাইড যে আসছে 1938 সালের পরে, তাহলে এই বিফোর 1938 এর আগে কি কোনো ফসল উৎপাদন মানুষ করে নাই? সে তো অবশ্যই যে করছে। তাহলে হাউ তারা কোন ধরনের এই তোমার সিনথেটিক পেস্টিসাইড ইউজ করে নাই। ওটা এমনি এমনি অনেকগুলা তোমার প্রত্যেকটা পেস্টের এক একটা করে তোমার অন্তত পক্ষে একটা ন্যাচারাল এনিমি আছে। মানে এই জন্যই তারা তাদের পপুলেশন বৃদ্ধি করতে মানে তোমার পারে না। কিন্তু আমরা কি করলাম, পেস্টিসাইড মাঠে দিচ্ছি কিন্তু পেস্ট কন্ট্রোল হচ্ছে না। কেন যে হচ্ছে না? আমরা যখন পেস্টিসাইড দেই মাঠে, সেই পেস্টিসাইডটা মানে পেস্টকে করে টার্গেট করে, আবার যেটা ও ন্যাচারাল এনিমিটাকেও সে করে টার্গেট করে। কিন্তু অল্প কিছু পেস্ট সে ওই ফাঁক দিয়ে তোমার ফাঁকে ফুকে থাকে, ওর গায়ে মানে পেস্টিসাইড লাগে না, ফলে সে মরে না, সব পেস্ট মরে না। কিন্তু ন্যাচারাল এনিমি গুলা বাইরে থাকে, মানে এগুলা ওই পেস্টিসাইডের কন্টাক্টে এসে সব ন্যাচারাল এনিমি মারা যায়। ফলে কি হয়, ওই ফাঁকে ফুকে যে দুইটা একটা পেস্ট থাকে, এই পেস্টটা পরে ন্যাচারাল এনিমির অনুপস্থিতিতে কম সময়ে একেবারে মাস আকারে তার বৃদ্ধি হয়। এই যে মাস আকারে কম কম সময়ে মাস আকারে যে তার বৃদ্ধি হচ্ছে, এইটাকে আমরা বলতেছি পেস্ট রিসার্জেন্স। কি বুঝতে পারছো আমার কথা? এই কথা বলতে হবে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝলাম। নেক্সট আমরা আসবো, এখানে একটা দেখো ছবি দ্বারা আমি দেখাচ্ছি। এই যে অ্যাফিড, এটা মানে বাংলায় আমরা বলি জাপ পোকা। এটা হচ্ছে লেসুইং এর একটা ন্যাচারাল এনিমি প্রিডেটর। এটা এটাকে খায়। হ্যাঁ, তা আমি যখন ধরো এইটাকে তুমি ওই বিটিল, এই যে লেডি বিটিল ধরো, এটা সে এই অ্যাফিড গুলাকে সে খায়। এখন আমি যখন কোনো করলাম তো অ্যাপ্লাই পেস্টিসাইড, আমার প্রথম পেস্টিসাইডের টার্গেট হচ্ছে এই ন্যাচারাল এনিমিটা, আর পরে হচ্ছে পেস্টটা। তাহলে এই ন্যাচারাল এনিমিটা সবটাই কিন্তু আগে শেষ হয়ে যাচ্ছে, কিছু পেস্ট তোমার যাচ্ছে, থেকে যাচ্ছে। পরে কি যে হচ্ছে, এইখানে যখন ন্যাচারাল এনিমি নাই, পরে এরা এমন আকারে বৃদ্ধি হয়, এই দেখো একদম একেবারে পাতা ভর্তি করে ফেলছে, আর খুব কম। ফলে এই যে একটা কম সময়ে পেস্টের যে হাই ডেনসিটি হচ্ছে, এইটাকে আমরা বলি পেস্ট রিসার্জেন্স। তাহলে আমরা আরেকটা টার্ম যে আসবো, রেসিস্টেন্স, পেস্ট রেসিস্টেন্স। আমি আশা করি যে তোমরা এই টার্মটা সবাই শুনে থাকবা। কি রেসিস্টেন্স? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টু ইনসেক্টের একটা পাওয়ার থাকে যে তোমার পেস্টিসাইডকে রেসিস্ট করা। ধরো আমার একটা ওই সিম গাছ আছে, ওই সিম গাছে আমার 500টা এফিড আছে,
আমি 500টা এফিডকে মারার জন্য পেস্টিসাইড অ্যাপ্লাই করলাম। এই পেস্টিসাইডটা অ্যাপ্লাই করার পরে ওই 1-2টা মানে এফিড মরবে না, মানে তার ভিতরে এমন এক ধরনের জিন হইছে যে জিনটা পেস্টিসাইডাল যে অ্যাকশনটাকে সে প্রতিরোধ করতে সক্ষম। তারপরে আমি যখন আরো করতেছি যে মানে ওই যে স্প্রে, সে মরতেইছে না, বরং তার মানে সংখ্যা সে তোমার বৃদ্ধি করতেছে। মানে এইরকম ভাবে আমরা যখন বারবার পেস্টিসাইড যে অ্যাপ্লাই করব, তখন এই যে পেস্টিসাইড প্রতিরোধী জিন যেই ইনসেক্টের ভিতরে তো হবে, ওদের বংশগুলো আস্তে 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 বৃদ্ধি পাবে। ফলে তুমি যতই পেস্টিসাইড দাও আর কোনো এফিড মরবে না। তাহলে এই জিনিসটাই যে হচ্ছে পেস্ট রেসিস্ট্যান্ট। দেন আমরা আসবো সেকেন্ডারি পেস্ট আউটব্রেক। এটা কি জিনিস একটু আমার কথাটা শোনো, তোমরা বুঝতে পারবা। একটা মাঠে কিন্তু পেস্ট একটা নাই, হ্যাঁ, যে আমরা যখনই কোনো পেস্ট মাঠে করি, ডিফাইন করি, বলি মেজর পেস্ট, মাইনর পেস্ট। হ্যাঁ, তাহলে আমরা সাধারণত মেজর পেস্টটাকে মারার জন্য তোমার পেস্টিসাইড দেই, কিন্তু মাইনর পেস্টকে মারার জন্য কোনো ধরনের পেস্টিসাইড ইউজ করি না। তো আমরা জানি যে প্রত্যেকটা ইনসেক্ট ইন্ডিভিজুয়ালের কন্ট্রোলের জন্য ন্যাচারাল এনিমি আছে। তা আমরা যখন মাঠে পেস্টিসাইড দেই, আমি আমার টার্গেট কি, মেজর পেস্টকে আমি মারবো। তাহলে সেখানে কি হবে, মেজর পেস্ট মরবে, মেজর পেস্টের ন্যাচারাল এনিমি মরবে, মাইনর পেস্টের ন্যাচারাল এনিমি গুলা মারা যাবে। কিন্তু মাইনর পেস্ট যেহেতু আমার টার্গেট না, সে বেঁচে যাবে। কিছুদিন পরে ওই মাইনর পেস্টটা আবার মেজর পেস্ট হয়ে মাঠে আক্রমণ করবে। এই মাইনর পেস্টটা ন্যাচারাল এনিমির অনুপস্থিতিতে যখন মেজর পেস্ট হবে, এই টার্মটাকে আমরা বলি সেকেন্ডারি পেস্ট আউটব্রেক। মানে কি বুঝছো আমার কথা? এই জি স্যার। এই ঝগড়া করে কে রে? আচ্ছা, নেক্সট হচ্ছে এইখানে একটা তোমার আমি ছবি দ্বারা ইয়ে করছি। এখানে মেজর পেস্ট হচ্ছে এই যে এফিড, এই যে এফিড, আর তার ন্যাচারাল কি এনিমি এই লেসুইং। মাইনর পেস্ট হচ্ছে মাইট। হ্যাঁ, এই মাইটের কি ন্যাচারাল তো এনিমি হচ্ছে এই যে তোমার প্রিডেটরি মাইট। তা আমি যখনই পেস্টিসাইড করলাম এফিড কন্ট্রোলের জন্য, তখন কি হতে হলো, এই এফিড গেল মারা, এই 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 লেসুইং মারা গেল, আর এই যে তোমার প্রিডেটরি মাইটও গেল মারা। ফলে আমার শুধু অনলি কে থাকলো, মাইনর পেস্ট মাইট থাকলো। এই মাইট একটা শর্ট টার্মের ভিতরে ন্যাচারাল এনিমির অনুপস্থিতিতে তার জনসংখ্যা একদম একেবারে হাইজে করে ফেললো। এই জিনিসটাকে আমরা তোমার বলতেছি সেকেন্ডারি পেস্ট আউটব্রেক। আচ্ছা, নেক্সট আসবো 3 নম্বর কারণটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, এই আমরা পেস্ট কন্ট্রোল করতে গিয়া যে আমার যে ওয়াইল্ড লাইফ গুলো আছে, যে 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 ওয়াইল্ড লাইফ গুলো আমাদের পেস্ট কন্ট্রোলের সাথে জড়িত, সেগুলা মারা যাচ্ছে। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ। একটা জিনিস রাখবা মনে, আমাদের দেশে মাঠে এখন ব্যাঙ নাই। হ্যাঁ, এই ব্যাঙ মানে তোমার গেল কোথায়? আমরা যখন 80-82 সালে বাংলাদেশ থেকে ব্যাঙ বাইরে যাইতো, ব্যাঙ গুলা ধরে ধরে বাইরে পাঠানো হতো। হ্যাঁ, ব্যাঙ রপ্তানি করতো। কিন্তু এখন আমার মাঠে ব্যাঙ নাই।
তাহলে নাইটে কেন? এই যে পেস্টিসাইডের এমন তো ইফেক্ট, সব ওয়াইল্ড লাইফ গুলা মারা গেছে। যেমন গুই সাপ এখন পাও খুঁজি খুব কম। এই গুই সাপ কিন্তু অনেক ধরনের তোমার ইয়া খায়, মানে এই ইনসেক্ট খায়। আগে ধানের মাঠে মাছের চাষ ছিল, মাছ অনেক মাছ ছিল, এমনি যে হইতো। এই মাছগুলা রাইসের অনেক পেস্ট খায়, যেমন শোল মাছ, মাগুর মাছ, ডাকি মাছ, এগুলা খায়। যেমন ডাক, ডাক আগে তোমার এই ধানের অনেক পেস্টকে তোমার ইয়ে করতো, কন্ট্রোল করতো। এখন কিন্তু ডাকও নাই, ডাক এখন ফার্মে আসছে। এই যে আমাদের ওয়াইল্ড লাইফ গুলা নষ্ট হওয়ার জন্য কিন্তু আমাদের এখন পেস্ট কন্ট্রোল ফেলিওর হচ্ছে। হ্যাঁ, এটাও একটা কারণ। তাহলে যদি বলে হোয়াই পেস্টিসাইডাল কন্ট্রোল ইজ ফেলিওর, তাহলে এই তিনটা কারণ লিখতে হবে। কি হবে? পেস্ট রিসার্জেন্স, তারপরে রেসিস্টেন্স, সেকেন্ডারি আউটব্রেক, আর কি বললাম? ডিস্ট্রাকশন অফ ওয়াইল্ড লাইফ। এখানে একটা আমরা তোমার টেবিল দেখাচ্ছি, এখানে কিছু পেস্টিসাইডের টক্সিসিটি দেখানো হয়েছে, কার কি আছে। যেমন বায়োলজিক্যাল মানে প্রিডেটর, প্যারাসিটয়েড, প্যাথোজেন, এর কন্টাক্ট আছে নাই, আর রেসিডুয়াল নাই। ওয়েল সোপ যদি ইউজ করো, কন্টাক্ট আছে, এই রেসিডুয়াল নাই। এই যে আইজিআরস, যে নামটা একটু আগে বললাম, এর কন্টাক্টও আছে, রেসিডুয়ালও আছে। পাইরিথ্রয়েড বোথই আছে। তারপরে এই যে আমরা যে সিনথেটিক গুলা ইউজ করতেছি, এগুলার সবগুলাই আছে। হ্যাঁ, এইটা। তারপরে হচ্ছে 4 নম্বর কি কারণ? রেসিডিউ ইন ইটস সয়েল, ওয়াটার, অ্যানিমেলস এন্ড ক্রপ ইটসেলফ। কেমন একটু বলি। এই যে পেস্টিসাইড গুলো আমরা তোমার ইউজ করতেছি, এগুলার অনেক ধরনের রেসিডিউ আমাদের সয়েলে থেকে যাচ্ছে। as for to example, আমি একটু আগেই যে বলছি, এই অর্গানো ইয়াগুলা, ক্লোরিন গুলা, মানে এগুলা মাঠে অ্যাপ্লাই করার ফলে অনেক দিন, 7, 8, 10, 12, 15, 20, 30 বছর এর ওই রেসিডিউ গুলা তোমার থেকে যাচ্ছে। এর জন্য যে আমাদের ভায়া সয়েল ইনটু একটু ক্রপে আসতেছে। হ্যাঁ, মাটির থেকে ফসলে আসতেছে, ফসল থেকে মানুষের দেহে আসতেছে। এইটা একটা হচ্ছে। আর একটা হচ্ছে কি, পানির মাধ্যমে। এই যে আমরা যত্র এখন তোমার দিচ্ছি পেস্টিসাইড, এতে আমাদের গ্রাউন্ড ওয়াটার অর সারফেস ওয়াটার, বোথ টাইপ অফ ওয়াটার আর একটু কন্টামিনেটেড। এগুলো আলটিমেটলি এই মানুষ, পশু পাখি ইত্যাদি বডিতে আসতেছে, মানে এসে এগুলা তোমার প্রবলেম ইয়ে করতেছে। আদার্স তো এনিমেল কি, এই যে আমরা এখন ইয়েতে লাইফ স্টকে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত মেডিসিন ইউজ করতেছে, যে অ্যান্টিবায়োটিক বলো, আদার্স ফ্যাটেনিং ম্যাটেরিয়াল যে বলো, এই সবগুলাই কিন্তু আলটিমেটলি ফেট হচ্ছে এই মানুষ। হ্যাঁ, তারপরে ফসল, বাংলাদেশের রাইস স্যাম্পলিং এ রাইস আছে, আরো তো অন্যান্য ভেজিটেবল ফল তো আছেই। রাইসে তোমার এই পেস্টিসাইডের ও রেসিডিউ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য মারাত্মক মানে অ্যালার্মিং। ভেজিটেবল তো আছেই, তোমার বাজারে যত ভালো ভালো দেখো ভেজিটেবল, সব এর মধ্যে তোমার পেস্টিসাইডের রেসিডিউ আছে। এই তাহলে এইটাই যে হচ্ছে আমাদের তোমার এই কারণগুলা, এই 4টা হচ্ছে তোমার কারণ। নেক্সট হচ্ছে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোলের মূল থিমে যাই। আমি যে একটু আগেই বলছি কি কি এজেন্ট আছে। এই যে এজেন্ট আমরা মেইনলি প্রিডেটর, প্যারাসাইট, প্যারাসিটয়েড এন্ড প্যাথোজেন। হ্যাঁ, যদি বলে বায়োলজিক্যাল কন্ট্রোল নাম বলো, as
এজেন্টের নাম বলো, তাহলে এই চারটা নাম আগে বলতে হবে। দেন এর কিছু তোমার সুবিধা অসুবিধা আছে, একটু পড়ে নিবা তোমরা, তা না হলে আমার যে হবে না, শেষ যে হবে না। তাহলে আমি একটু ওই যে আগে বলছিলাম কিছু জিনিস, প্যারাসাইট কি, প্যারাসিটয়েড কি, কিল দেয়ার হোস্ট। তাহলে প্যারাসাইট কি, ডাজন্ট কিল দেয়ার হোস্ট। এক প্যারাসিটয়েড কি, এই অ্যাটাক দা এগ স্টেজ। একটা এক্সাম্পল সহ এগুলা নাম মনে রাখতে হবে। লার্ভাল প্যারাসিটয়েড কি, টু অভিপোজিট দা লার্ভা এন্ড দা কিল। এই দেখো, এটা একটা ওই তোমার লার্ভাল প্যারাসিটয়েড। এইটা ডিম পারতেছে, এই তার হোস্ট হয়েছে, এই যে ডিমটা সে পেড়ে দিয়ে গেল, এই ডিম ফুটে এই হইলো, এই লার্ভাটা হইলো। এই লার্ভাটা কি করলো, এই যে হোস্ট যে ইনসেক্টটা তোমার ভিতরে যা যা আছে সব সে তোমার করলো, খাইলো। খেয়ে এখানে তোমার সে ওই হোস্টের ভিতরেই সে তোমার প্রিপারেশন এখানে। পরে একটা সার্টেন টাইম যে আন্ডার এই হোস্টটাকে মেরে ফেলে এই প্যারাসিটয়েডের অ্যাডাল্ট ইনসেক্ট তোমার হয়ে গেল, বাড়ি চলে গেল। হ্যাঁ, তাহলে এই যেমন এটা যেমন লার্ভাল, এগো তাই এই সেম এক প্যারাসিটয়েডও এরকম করে ডিম পেড়ে তার অ্যাডাল্ট হয়ে সে তার সব ম্যাটেরিয়াল খেয়ে সে তার অ্যাডাল্ট, তার পিউপা হবে, তার যে অ্যাডাল্ট হয়ে আবার তার এই লাইফ সাইকেল সে ফিল আপ করবে। মামি সার্ভি, এই যে লার্ভা তার ইজ এ হোস্ট। তাহলে আমরা এখন আসি এগ লার্ভাল ঝোলিটারি কি, একটা প্যারাসিটয়েড একটা হোস্টে তোমার করতে পারবে প্যারাসিটয়েড। এই তোমার গ্রেগারিয়াসটা হচ্ছে একটা থেকে অনেকগুলো হবে। আচ্ছা, প্রাইমারি করে নিবা। আমরা এখন একটু আসি এদিকে, এই তোমার কি কি বৈশিষ্ট্য আছে এটা একটু জানতে হবে। কি কি আছে, যেমন প্রিডেটরের কি বৈশিষ্ট্য, এটা ওই যে অ্যাডাল্ট আর টু ইমেচুর বোথই তোমার হবে, প্রিডেটর হবে। এটা কি যেটা হোস্ট আছে ওর চেয়ে বড় হবে। কিল অর টু কনজিউম দা হোস্ট। হ্যাঁ, এটা গেল প্রিডেটর। প্যারাসিটয়েডের কি, এটা চয়েস থাকবে, ফিমেল অনলি তোমার করবে। তারপরে এটা যেটা ওই যে হোস্টের চেয়ে ছোট হবে, এগুলা আছে। তারপরে প্যাথোজেনের আছে, এগুলা নিতে হবে। নেক্সট আমরা আসবো মেথডস অফ ক্যারেক্টারিস্টিক্সটা বুঝলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজর ক্যারেক্টারিস্টিক্স এগুলো তোমরা নিবা, এগুলো পড়লেই বুঝবা। মানে তোমার বলো কোনটা বুঝো নাই বলো। আমি বায়োলজিক্যাল কন্ট্রোল তোমাদের মানে যদি হইতো সামনাসামনি ক্লাস, একটা টপিকস আমার লাগে 3টা ক্লাস। তা আমার এই আজকে 1 ঘন্টাই তো তোমার সবই শেষ করতে হবে, তা কেমনে করবো? হ্যাঁ বলো কোনটা বোঝো নাই। এই যে তোমার শোনো, প্রিডেটরের কি থাকবে, কি কি বৈশিষ্ট্য, আমরা কাকে কোন কোন বৈশিষ্ট্য দেখে চিনবো যে এটা তোমার একটা প্রিডেটর, কি কি, সেটা হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটা একটা অ্যাডাল্ট অথবা ইম্যাচুর, এই বোধটাই তোমার প্রিডেটরি হবে। তারপরে হবে সে কি, তার যে হোস্ট মানে যাকে সে খাবে ওর চেয়ে সে বড় হবে। তারপরে কি করতে পারবে, সে আগে কিল যে করবে তারপরে সে খাবে। মেল ফিমেল ইম্যাচুর অল টাইপ অফ স্টেজ আর প্রিডেটরি হবে। তারপরে দে অ্যাটাক ইম্যাচুর এন্ড টু অ্যাডাল্ট প্রে, মানে এটা তার প্রে অ্যাডাল্ট অথবা ইম্যাচুর হোক, এগুলো ধরে ধরে সে খাবে। এইরকমই ক্যারেক্টার গুলো আছে প্যারাসিটয়েডের, প্যাথোজেনদের, এগুলা কিন্তু পড়তে হবে, এগুলা ফাইনালে আসবে। আচ্ছা, আমি এখন তোমাদের যে জিনিসটাতে আসি, এই জিনিসটা হচ্ছে একটা মেইন জিনিস, মেথডস অফ বায়োলজিক্যাল কন্ট্রোল। এই যে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল কি, সুবিধা অসুবিধা কি,
তোমার প্যারাসিটয়েড প্যাথোজেন এর কি বৈশিষ্ট্য আছে এগুলো জানলাম। এরপরে আমরা আসবো মেথড, কোন মেথডে এদেরকে তোমার ইউজ যায় করা। তাহলে আমাদের এখানে তিনটা আছে মেথড। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নম্বর হচ্ছে তোমার কনজারভেশন, 3 নম্বরে হচ্ছে অগমেন্টেশন। তাহলে আমি এই তিনটা টার্ম একটু সংক্ষেপে বলে যাব, তোমরা এটা করে নিবা। কি ইন্ট্রোডাকশন, এটা অর্থ কি? সূচনা। এই সূচনা, এখানে পরিচিতি। ধরো মানে আজকে থেকে বছর 2 আগে তোমরা আমাদের ওই যে ওই যে হাজী দানেশ ইয়াতে ছিলা না, মানে ঠিক না? তোমরা ভর্তি 3 পরীক্ষা বছর থেকে দেওয়ার, যাই হোক একটা সার্টেন টাইম বিফোর তোমরা কেউই ওখানে ছিলে না। হ্যাঁ, তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ওরিয়েন্টেশন যে হয়েছে না একদিন, ওই ওই ওরিয়েন্টেশনটাই হচ্ছে তোমার এই এই যে ইন্ট্রোডাকশন। ওই দিন থেকে তোমরা এই যে হাজিদান এসে আসো এবং যত রকম ভালো কাজ বলো কেলেঙ্কারি বলো সব কিন্তু ওখানে করতেছো তোমরা। তাহলে এই ইন্ট্রোডাকশন দিয়ে আমরা কেমন করে পেস্ট কন্ট্রোল করি। এটা ধরো ওই যে অস্ট্রেলিয়ায় তোমার কটনি ভূষণের যে পাওয়া গেছে, কি ওটা তোমার প্রিডেটর, যার নাম কি ছিল লেডি বেটিল। ওইটাকে আমরা ইয়াতে নিয়ে আসছি, আমেরিকায় আনছি, এনে তোমার ক্যালিফোর্নিয়ায় পেস্ট কন্ট্রোল হয়েছে। এই যে অস্ট্রেলিয়া থেকে একটা মানে একটা ন্যাচারাল এনিমিকে অন্য জায়গায় অন্য দেশে নিয়ে গিয়া তার বংশ বৃদ্ধি করে আমরা যখন পেস্ট কন্ট্রোল করি, এই টার্মটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন। ধরো একটা জিনিস বলে না যে আমার দেশের সন্দ্বীপ একটা দ্বীপ নাকি ভাই, যে এখন একটা হচ্ছে দ্বীপ ভাষান্তর। এই ভাষান্তর থেকে একটা ন্যাচারাল এনিমি আমি যদি বালিয়াডাঙ্গিতে এনে রিলিজ করে যদি এইখানে একটা কোন পেস্টকে আমি কন্ট্রোল করতে পারি, এই জিনিসটাও কিন্তু হবে ইন্ট্রোডাকশন। কি বুঝতে পারছো আমার কথা? নেক্সট হচ্ছে তোমার যে কনজারভেশন এন্ড এনহ্যান্সমেন্ট। এটা কি জিনিস? আমার এই পরিবেশেই সে আছে, একটা ন্যাচারাল তো এনিমি এই পরিবেশেই আছে, আমি তাকে ফুড বা শেল্টার অন্য কোনো ভাবে আমি যদি তাকে কনজার্ভ করে তার বংশ বৃদ্ধি করতে তোমার সহায়তা করি, তাহলে এই জিনিসটাই যে হবে তোমার এই যে কনজারভেশন এন্ড এনহ্যান্সমেন্ট। আরেকটা হচ্ছে অগমেন্টেশন। তো অগমেন্টেশনটা কি? আমি একটা ন্যাচারাল তো এনিমি ধরো থেকে আনলাম, জাপান থেকে আনলাম, এনে ল্যাবরেটরিতে ওর মাছ রেয়ারিং করলাম। মাছ রেয়ারিং করে আমি যদি মাঠে দেই ছেড়ে, সেটা মাঠে ছেড়ে দেওয়ার পরে সে যদি পেস্ট কন্ট্রোল করতে পারে, আমরা একে বলবো অগমেন্টেশন। কি অগমেন্টেশনটা কি? মাছ রেয়ারিং এন্ড টু রিলিজ। আর ওই ইন্ট্রোডাকশনটা কি? অন্য দেশ থাকি বা অন্য যে স্থান থাকি আমি আনবো, এনে জাস্ট মাঠে দিব ছেড়ে, সে মাঠেই তার ওই যে রেয়ারিংটা হবে, হয়ে সে তার পেস্টকে কন্ট্রোল করবে। আর এই কি কনজারভেশন এন্ড এনহ্যান্সমেন্ট, এটা আমার এই পরিবেশেই তো আছে, কিন্তু তার ধরো খাদ্যের অভাব, শেল্টারের যে অভাব, এই জিনিসগুলো আমি তাকে করব, যে তোমার প্রোভাইড করব, করলে সে তার বংশ বৃদ্ধি করবে এবং পেস্ট করবে, ওই পেস্ট কন্ট্রোল করবে। তাহলে এই তিনটা আমি যে কথাগুলো তোমার বললাম এগুলা মনে রেখে এইটা একটু পড়তে হবে। এতে কিছু প্রিন্সিপাল আছে, এটা ইন্ট্রোডাকশনের এই দেখাইছি আমি। এখানে হচ্ছে স্টেপ টু প্রোগ্রাম ফর ন্যাচারাল এনিমি ইন্ট্রোডাকশন। এখানে 9টা স্টেপ আছে, এই 9টা স্টেপের নাম মনে রাখতে হবে।
কি কি? প্রথম যে স্টেপটা হচ্ছে চুজিং টার্গেট পেস্ট। আমি কোন পেস্টের এগেইনস্টে ন্যাচারাল এনিমি আনবো, এটা আমাকে চুজ হবে করতে। নাম্বার 2, দিস প্রিলিমিনারি ট্যাক্সোনমি এন্ড সার্ভে ওয়ার্ক। আমাকে একটা প্রিলিমিনারি ট্যাক্সোনমিক এন্ড সার্ভে ওয়ার্ক হবে করতে। থার্ড নাম্বার, সিলেক্ট দ্য এরিয়া অফ এক্সপ্লোরেশন। আমি কোনখান থেকে আনবো, কোথায় ছাড়বো, এই জিনিসগুলো আমাকে তোমার সিলেক্ট হবে করতে। তারপরে চুজ অফ ন্যাচারাল এনিমি টু ইম্পোর্ট। কোনখান থেকে আনবো, আমি কি আনবো, এটা কি প্যাথোজেন, ভার্টিব্রেট, না ওই আর্থ্রোপড, না প্যারাসাইট, কি এগুলো সব আমাকেই তোমার করতে হবে। ঠিক। 5 নম্বর হচ্ছে আমি এটাকে কেমন করে আনবো, এই যে এক্সপ্লোরেশন, কালেকশন এন্ড শিপমেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার যে কোয়ারান্টাইন। এই যে আমি একটা বাইরে থেকে যে একটা ইনসেক্ট কে আনবো আমার বাংলাদেশে, এর কিছু তোমার টেস্ট আছে, এটাকে আমরা বলি যে তোমার এই যে কোয়ারান্টাইন। এই যে স্টেশন গুলো আছে সমুদ্র বন্দর তো অথবা বিমানবন্দরে, ওইখানে ওর তোমার টেস্ট হবে করতে। টেস্ট করে আবার ওর ভিতরেই মাঠ আছে, সেই মাঠে ওকে তোমার করতে হবে, ছাড়তে হবে। সে যদি যে ওখানে ভালো ফল দেয়, পরে আমি কি করব, কোয়ারান্টাইন এই যে আবার আমি মাঠে টেস্ট করব। ওই কোয়ারান্টাইন থেকে এনে আমার গবেষণায় মাঠে টেস্ট দেওয়া হবে। টেস্ট করার পরে 8 নম্বরে আমি তখন সারা দেশে তোমার ফিল্ড করব, এই ফিল্ড কলোনাইজেশন করব। এটার পরে হচ্ছে লাস্টে আমি যেটা ছাড়লাম তার কি যে হইলো এজেন্ট এফিকাসি এন্ড প্রোগ্রাম ইভালুয়েশন। এটা আমি যে এজেন্ট আনলাম, যে আসলে এটা কোনো কাজ কাজ তোমার করে কিনা, কতটুকু করে, এগুলা কস্ট কত, আমার বেনিফিট যে হইলো কত, এই সবগুলোর হিসাব নিকাশ আমাকে করতে হবে। নেক্সট আমরা আসবো কনজারভেশন। এটা কি, আমার এখানেই আছে, আমি তাকে ভিন্নভাবে ফুড দিতে পারি, শেল্টার ইত্যাদি দিয়ে তাকে বৃদ্ধি করব। বৃদ্ধি করার যে নাম এই যে if a favorable to environment, natural to enemies is a capable of controlling the pest. আমরা যদি তাকে একটা ভালো পরিবেশ পারি দিতে, তাহলে সে তোমার পেস্ট কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, এর আমাদের কি, এটা গোলটা কি, এই গোলটা হচ্ছে সার্ভাইভাল এন্ড মানে আমার মেইন গোলটা হচ্ছে আমি তাকে এমন একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট তৈরি করব, ফলে সে যাতে সার্ভাইভ করতে পারে আর তার বংশ বৃদ্ধি পারে। এইটাই হচ্ছে মেইন গোল। তাহলে আমরা কি কি ইউজ করতে পারি এইখানে? ফার্মিং প্র্যাকটিস আমরা একটা নিয়েই যে বলবো। ফার্মিং প্র্যাকটিসে কেমন করে ন্যাচারাল এনিমি কনজার্ভ করতে পারি আমরা, কনজার্ভ এন্ড এনহ্যান্সমেন্ট। এটা হচ্ছে যেমন পেস্টিসাইড আছে না, আবার চলে গেল। আছে স্যার। হ্যাঁ, এই আসো। জি স্যার। হ্যাঁ স্যার, আছি স্যার। ডিজিটাল স্টুডেন্ট তো তখন আবার ফুট করে পালায় যায়। 1 নম্বর হচ্ছে তোমার পেস্টিসাইড ইউজ। 2 নম্বর ম্যানেজমেন্ট অফ সয়েল ওয়াটার এন্ড ক্রপ রেসিডিউ, ক্রপ pattern, manipulation of non-crop vegetation, direct provision of food and shelter। এগুলো আমরা একটা একটা করে দেখব। কি কি পেস্টিসাইড ইউজ? 1 নম্বর আমরা বাড়ি করতে এই পেস্টিসাইড কে বাদ দেব। বাদ দিব কেমনে? 1 নম্বর আমরা ইউজ করতে পারি এই যে এটি হচ্ছে ট্রানজেনিক প্ল্যান্ট। এই যে আমাদের এই দেশে এখন যে আসছে বিটি বেগুন, নাম কি শুনছো? জি স্যার। বিটি বেগুন হচ্ছে যে আমাদের একটা বেগুনের পেস্ট হচ্ছে ব্রিনজাল ফ্রুট এন্ড ফ্রুট বোরার, একদম বেগুন শেষ করে ফেলে। ফলে আমরা ওই বেগুনের একটা বিটি জিন ইনসার্ট করছি, ফলে আর ওই বেগুনে এই
ব্রিন্দাল শুট এন্ড ফ্রুট বোরাতে আর যে আক্রমণ দেওয়া হয়। তারপর আমরা বি নম্বর ইউজ পারি করতে ম্যাটিং ডিসরাপশন, যেমন ফেরোমন আছে না, ফেরোমনের নাম শুনছো? শুনছো রে, নাম শুনছো? জি স্যার। জি স্যার। দেখছো মাঠে, হ্যাঁ স্যার। মানে এটা আমরা ইউজ করে থাকি সেক্স ফেরোমন আর ওই যে অ্যাগ্রিগেশন ফেরোমন আমরা ইউজ করে পেস্টকে তোমার করি, কন্ট্রোল করি। এটা একটা। তারপরে হচ্ছে এই তোমার বিহেভিয়ারাল যে কন্ট্রোল। এখানে দেখো ওই যে আর্টিফিশিয়াল আপেল বানাইছে, ওর গায়ে দিছে লাগায় আঠা, শক্ত আঠা, ওই যে ইনসেক্ট আসে মনে করে সেটা আপেল, আমি ওখানেই তোমার করি, পাংচার করি, ওই যে আসে পড়ে মারা যায়। আর এই যে একটা দেখো ফুল, এটা তোমার টমেটোতে হয়েছে, এটা একটা ফুল, আর্টিফিশিয়াল ফুল ইউজ করছে, ওর গায়ে দিছে লাগায় ওই স্টিকি, সব এই যে দেখো সাদামাছি গুলো অনেক, হ্যাঁ, এইরকম ভাবেই তোমার যায় করা। 2 নম্বর হচ্ছে ফিজিওলজিক্যালি সিলেক্টিভ পেস্টিসাইড। কি আমরা এমন এক ধরনের পেস্টিসাইড ইউজ করব যে পেস্টিসাইড দ্বারা আমার ন্যাচারাল এনিমি মারা না যায়, আমি যাকে টার্গেট করব সেই যে শুধু যাবে মারা। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে ইকোলজিক্যালি সিলেক্টিভ পেস্টিসাইড। এটা 1 নম্বর হচ্ছে রিডিউস দ্য ডোজেস, 2 নম্বর সিলেক্টিভ ফর্মুলেশন। এটাই বলি, ধরো আমার যদি 4 বার দেওয়া যদি হয় ডোজ 5 গ্রাম পার লিটার ওয়াটার, আমি যদি 3 দেই তাও কিন্তু ইনসেক্ট তোমার মারা যাবে। তারপরে তোমার এই যে ফর্মুলেশন, এটা কি তোমার গ্রানুল ভার্সাস স্প্রে। আমি যদি দেই দানাদার দেই কিন্তু আমার তাহলে অনলি পেস্টটা যাবে মারা, আর যদি আমি ওই যে স্প্রে করি তাহলে আমার পেস্টও যাবে মারা, আবার ন্যাচারাল এনিমি যাবে মারা। তা আমি ইউজ করব কোনটা? দানাদারটা, এটা আমার জন্য ভালো। 3 নম্বর হচ্ছে এই যে স্টোমাক অর কন্টাক্ট, তাহলে আমি কি ইউজ করব? এই যে স্টোমাক, আমি কন্টাক্টটাকে তোমার বাদ দেওয়ার করবো চেষ্টা, কারণ আমি কন্টাক্ট ইউজ করলে হয় কি ন্যাচারাল ইয়াগুলা মারা যায়। 3 নম্বর হচ্ছে লিমিটেড এরিয়া ট্রিটেড। একটা পেস্টের আমরা যখন তোমরা পড়বা এখানে অ্যাগ্রিগেশন ফর্ম, এই ফর্মটা কিন্তু মাঠে সেম আকারে হয় না, কোন জায়গায় বেশি থাকে, কোন জায়গায় কম থাকে। তা আমরা যেই জায়গাটাতে ইনসেক্ট বেশি থাকে ওই জায়গাতেই মানে ওই যে স্প্রে করব। তারপরে হচ্ছে ওই তোমার যে লিমিটিং অ্যাপ্লিকেশন টাইম, কোন সময় আমার ন্যাচারাল এনিমি গুলা বাইরে থাকে ওই সময় আমি ওই যে স্প্রে করব। তারপরে হচ্ছে ডেভেলপ পেস্টিসাইড রেসিস্ট্যান্ট ন্যাচারাল টু এনিমি, এটা একটা মাত্র এই যে হইছে, এখনো কাজ চলতে আছে। তারপরে আমরা আসবো ম্যানেজমেন্ট অফ সয়েল, ওয়াটার এন্ড ক্রপ রেসিডিউ। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এই আমার তো টাইম তো হইছে টাইম ওভার হয়ে গেছে, এটা কি চলতে না শেষ স্যার, করে দিন স্যার। আচ্ছা চলতে থাক। এই চাষ দিয়ে আমরা যে ইয়াগুলা অনেক ইনসেক্ট তোমার কন্ট্রোল পারি করতে, এখানে আছে তো এক্সাম্পল আছে। লাইম দেয়া হয়, লাইম, ফার্টিলাইজার, ডাস্ট এগুলা দেয়। তারপরে পানি দ্বারা অনেকগুলো ইনসেক্ট তোমার তারপরে ক্রপ এই রেসিডিউ ক্রপিং প্যাটার্ন দ্বারা যাই করা, এই যেগুলো এক্সাম্পল আছে। এই মাল্টি ক্রপিং, মনোক্রপিং, রো ক্রপিং, এগুলা আছে, দেখে নিবে। এই যে ম্যানিপুলেশন অফ বর্ডার ভেজিটেশন, ডাইরেক্ট টু প্রভিশন অফ ফুড ন্যাচারাল টু এনিমি। আমরা লাস্টটাতে একটু আসি, অগমেন্টেশন কি বলছি, মাস রেয়ারিং এন্ড
এর রিলিজিং অফ ন্যাচারাল টু এনিমি। এর আবার টাইপ আছে, একটা আছে ইনোকুলাটিভ রিলিজ আর একটা ইনান্ডেটিভ রিলিজ। মানে এটা কি ইনোকুলাটিভটা হচ্ছে আমি একবারই করব রিলিজ, ও তার জেনারেশনটাই সে বৃদ্ধি করবে, মানে মাঠে গিয়ে তার প্রোজেনি সে বৃদ্ধি করে পেস্ট কন্ট্রোল করবে। আর ইনান্ডেটিভটা হচ্ছে আমি যে কয়টা রিলিজ করব ওই কয়টাই পেস্টকে তোমার করবে, কন্ট্রোল করবে। এটার মধ্যে পার্থক্য কি যেখানে যে আছে দেওয়া, হ্যাঁ, এই পার্থক্যটা একটু নিবা পড়ি। মানে টু মেক্স রিপ্রোডিউসিং, মানে আমি যে কয়টা দিব এটা তার বংশ বৃদ্ধি করে তারপরে পেস্টকে তোমার সে করবে, সাবপেস্ট করবে। আরে আমি যে কয়টা দিব ওই কয়টার উপরেই এ বছরে একবার হলেই হয়, একে বারবার হয় দিতে। হ্যাঁ, এই জিনিসগুলা। নেক্সট আমরা আসবো ফ্যাক্টর টু এফেক্টিভ অফ এই যে আগমেন্টেটিভ বায়োলজিক্যাল কন্ট্রোল। এটা একটু মনে রাখতে হবে, এগুলো অনেক সময় ফাইনালে আসে। কি কি? এজেন্ট সিলেকশন, রিটেনশন অফ কোয়ালিটি। হ্যাঁ, এজেন্ট আমি যখন করব যে সিলেক্ট, এটাকে ভালো করতে হবে করতে। হ্যাঁ, এটা যাতে মাছের যায় করা, যাতে আমার পরিবেশের সাথে খাপ খায়, এটা যাতে ওদের এয়ারে ওই হয়, কস্ট লো হয়, হাই হোস্ট স্পেসিফিক হয়, এগুলো দেখতে হবে। তারপরে আরেকটা হচ্ছে তোমার কমে যায়, কোয়ালিটি যায় কমে। কেমন? 1 নম্বর জেনেটিক ফ্যাক্টর আছে, 2 নম্বর আছে তোমার নিউট্রিশন। কি হয়? ইনব্রিডিং ডিপ্রেশন হয়, ড্রিফট হয়, সিলেকশন। থিওরি ক্লাসে হলে আমি এগুলো সব ব্যাখ্যা করতাম, মানে এখন আসলে সম্ভব না। 3 নম্বর হচ্ছে কন্টামিনেশন হয়। তারপরে 4 নম্বর দিস কন্টাক্ট উইথ সেমিকেমিক্যালস। 5 নম্বর হচ্ছে দিস মনিটরিং কোয়ালিটি অফ ন্যাচারাল এনিমি। তারপরে হচ্ছে কস্ট, রেয়ারিং কস্ট। এই রেয়ারিং কস্টটা আমার যাতে ফসলের দামের চেয়ে বেশি না হয়, যদি বেশি হলে কিন্তু এটা আমার জন্য লস। নেক্সট আছে 4 নম্বর। 4 নম্বরে ক্রপ ভ্যালু এন্ড কন্ট্রোল অফ কস্ট, এগুলো পড়ে নিবা সব। স্টোরেজ, শিপিং, অ্যাপ্লিকেশন। কিছু বুঝি নাই স্যার। হ্যাঁ, বলো, এই বলো না কেন? স্যার কিছু বোঝেনি, এটা বলছি। এটা পড়লে বুঝবা। এখন আমি যদি যাই বুঝাইতে, আচ্ছা তাহলে আসি, শুরু থেকেই আসি। রিটেনশন অফ কোয়ালিটি। 1 নম্বর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। এর মধ্যে ইনব্রিডিং ডিপ্রেশন, এটা কি জিনিস? ইনব্রিডিং ডিপ্রেশন কি? স্যার জানি না তো স্যার। কথা কয় না, স্যার জানি না। জানো না? তাহলে আমি একটা বাস্তব যে এক্সাম্পল দেই। ধরো অনেকে খালাতো ভাইয়ের সাথে হয় বিয়ে, হয় না? এই হয় কি হয় না? হয় স্যার। হয়তো, হ্যাঁ। এই খালাতো ভাই বা চাচাতো ভাইয়ের সাথে বিয়ে যে হলে তার নেক্সট বাচ্চার অনেকগুলো তোমার মানে তোমার ওই যে যে হতে পারে, সমস্যা যে হতে পারে। কি কি হয় সমস্যা? ধরো ঠোঁট গেছে, তোমার কেটে গেছে, বা ওই বাচ্চাটা খালি হয়, খালি রোগে হয়, আর আজ এই রোগ, কাল ওই রোগ, পরশু দিন ওই রোগ। মানে তার যে ইনব্রিড, মানে কি প্যারেন্টস গুলা যদি আছে, প্যারেন্টস এর যদি অরিজিন সেম হয়, তাহলে কিন্তু ওর নেক্সট জেনারেশন ভালো যে হয় না, শক্তিশালী যে হয় না। এই জিনিসটাই শুধু রাখবা মনে। আর এটা তো তোমার পড়ায় এগুলা জেনেটিক্সে। এটা একটা। তারপরে হচ্ছে যে আমাদের যেমন ন্যাচারাল টু এনিমি, আমি ধরো 10টা মেল আর 10টা তোমার ফিমেল আনছি একটা এই 10টা মেল আর 10টা ফিমেল থেকে আমি যখন
লক্ষ লক্ষ তোমার বের করব প্যারাসিটয়েড, তখন কিন্তু আমার ওদের পাওয়ার ওই বাপ মার মতো যে হবে না। এই জিনিসটাই হচ্ছে ইনব্রিডিং ওই ডিপ্রেশন, মানে হচ্ছে সেমে থেকে আসতেছে, প্যারেন্টস থেকে ড্রিফট। এই হচ্ছে সাডেন ডেথ অফ ডিএনএ, মানে কিছু আছে সাডেন ডেথ হয়। যেমন তোমরা আসছে পড়ি পড়ি এই মিউটেশন এন্ড ড্রিফট, মানে এমন একটা আমি যে আনলাম 10টা মেল আনলাম, 10টা ফিমেল আনলাম, এই 10টার মধ্যে যে হইলো বোঝেনিটা হইলো, এর অনেকগুলা বাচ্চার আর তোমার সে তোমার ডিমও দেয় না, সে মেলও না না, যে তোমার ওই যে ফিমেলও না, মাঝামাঝি আছে হয়। এগুলোকে আমরা বলি ড্রিফট সিলেকশন। আমরা যদি ওই সিলেকশন তোমার ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমার ওই তোমার পোজেনি যেটা কোয়ালিটি, এটা দারুণ ভাবে তোমার ডিক্রিজড হবে। এই একটা। 2 নম্বর হচ্ছে নিউট্রিশন। এটা আমরা সবাই জানি, হ্যাঁ, যদি ভালো মা দাও, আমি একটা ভালো জাতি দেব, নাকি না? দাও, শিক্ষিত মা দাও, আমি একটি ভালো জাতি দেব, এটা কার কথা? আব্রাহাম লিঙ্কন, নেপোলিয়ন স্যার। এই দেখো, বাঙালি খালি টিক দিবে, টিক দেওয়ার অভ্যাস, এটা কার কথা? নেপোলিয়ন স্যার। হ্যাঁ, যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি ভালো জাতি তোমাদের জন্য দেব। এখন হচ্ছে প্যারেন্টস এর যদি ভালো খাওয়া থাকে, তাহলে কিন্তু বাচ্চা হবে ভালো। সাইজ এন্ড ভিগার, সাইজ এর সাথে তোমার ফুডের সাথে জড়িত। সেক্স রেশিও, এটা আরেকটা তো ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, যদি মা ভালো খাবার পায়, তাহলে বাচ্চা হবে মেয়ে, কি শুনে রাখো কিন্তু। আর মা যদি খাদ্যের ভোগে, তাহলে বাচ্চা হবে মেল। তোমরা আবার উল্টা কথা শুনলা নাকি? কি বুঝতে পারছো আমার কথা? কেউ আর কয় না কথা রে। সেক্স রেশিও, খাদ্যের উপরও কিন্তু সেক্স রেশিও করে, ফুল ডিপেন্ড করে। ভিগার, এটা আছে ফেকান্ডিটি, সব বুঝছো। নেক্সট আমি আসবো যে কস্ট, রেয়ারিং কস্ট। এটা আগেই তোমার যে বললাম যে আমাকে এমন এক ধরনের তোমার তো হতে হবে যাতে রেয়ারিং কস্ট হয় লো। এটা এই যে ক্রপ ভ্যালু এবং কন্ট্রোল কস্ট। আমার ক্রপের যা দাম, এর চেয়ে যদি কন্ট্রোল কস্টটা বেশি হয়, তাহলে এটা আমার হবে না, চলবে না। এখানে এই অনেকগুলো এক্সাম্পল আছে, যে এক্সাম্পলে তোমার দেখানো হয়েছে যে আমি যদি ন্যাচারাল এনিমি মাঠে দেই, আমার কত লাভ হবে। নেক্সট আসবো 5 নম্বর, স্টোরেজ এন্ড শিপমেন্ট। আমার এমন এক ধরনের তো হবে ন্যাচারাল টু এনিমি, যাকে করা যাবে, স্টোর যাবে করা, এবং শিপমেন্ট করা যাবে, যেমন ইপিএন হইছে, ট্রাইকোগামা হইছে, এগুলো তোমার। 6 অ্যাপ্লিকেশন, এটা কি টাইম অফ রিলিজ। 1 নম্বর, আমার কোন সময় যে আমি দেব। মনিটর দা moth population and using pheromone trap to release the parasitoid, এটা একটা হতে পারে। নেক্সট হতে পারে, এই দেখো আমি এখানে তোমার ছড়ায় ডিম, স্যার শুনতে পাচ্ছি না।
স্যার আপনার নেট নাই মনে হয়। নেক্সট শনিবারে যে আবার হবে, আমি যদি মাঝে নেই আবার ক্লাস তোমাদের বলে দেব। হ্যাঁ, আচ্ছা স্যার। আর ইয়ার কি হচ্ছে ক্লাস পিডিএফটা এই কিসের পিডিএফ নোটে দিয়ে দেবো, যে অসুবিধা নেই, একদম জকজকা নোট দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। জি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ করে দাও। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও দাঁড়াও, জাজাকাল্লাহ। এই শোনো, ওই ইয়ার কি হচ্ছে ক্লাস, মানে টুটুর হচ্ছে ক্লাস, নিজাম স্যার কি নিচ্ছে ক্লাস? না স্যার, টুটু অনেক কিছু বাকি স্যার। হ্যাঁ নেয়নি? না স্যার। না স্যার। টুটু দাও ওই স্যারকে একটু ইয়ে দাও, তোমরা একটু ইয়ে মানে ওই ফোন টোন দাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।